আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দয়ালু এবং পরম প্রেমময় রূপেই চিনি, কিন্তু আপনারা কি জানেন ভারতের রাজনীতি, দেশভাগ এবং শাসনতন্ত্র নিয়ে তার চিন্তা কতটা আধুনিক ও বিজ্ঞানসম্মত ছিল? কেন তিনি বলেছিলেন 1947-এর স্বাধীনতা আসলে পুরোপুরি স্বাধীনতা নয়? কেন তিনি জমিদারি প্রথা বিলুপ্ত করার ঘোর বিরোধী ছিলেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঠাকুরের এমন এক অজানা অধ্যায় যা আপনার চিন্তাধারা বদলে দেবে। যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিটি কথার মাঝে বিজ্ঞান, কলা, ধর্ম এবং দর্শন এমনভাবে মিশে থাকে যা সমকালীন চিন্তাবিদদেরও অবাক করে দেয়। হিমায়তপুর থেকে দেওঘর, শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে বড় বড় বিজ্ঞানীরাও মাথা নত করেছেন। আলোচনার এক পর্যায়ে ঠাকুর আত্মার আতিবাহিক রূপ এবং মৃত্যুর পর পুনর্জন্ম নিয়ে কথা বলেছিলেন। তিনি বলছিলেন মৃত ব্যক্তির আত্মাও তিনি প্রত্যক্ষ করতে পারেন, কিন্তু এখানেও ফুটে ওঠে তার বিজ্ঞান মনস্কতা। শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট বললেন, বাস্তব না হলে আমার ভালো লাগে না। যদি কোনো যন্ত্রপাতির মধ্য দিয়ে বা পরিবেশের সকলে মিলে সেটা বোধ করতে না পারি, তবে আমি খুশি হই না। অর্থাৎ তিনি অলৌকিকতাকে নয়, বরং সমষ্টিগত উপলব্ধিকে গুরুত্ব দিতেন। বেশ কিছুদিন পূর্বে আশ্রমের একজন বিশিষ্ট কর্মী প্রমথনাথ দে মারা গেছেন। এই সময় তার কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি তো কত সময় তাকে দেখি। স্বামীজি নাকি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মৃত্যুর পর বহুবার তাকে দর্শন করেছেন। এই কথা উঠলে শ্রী শ্রী ঠাকুর বলেন, স্বামীজি হয়তো বা দেখতে পারেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে, কি আর এক একজন হয়তো দেখতে পারে, কিন্তু পরিবেশের সকলে যদি স্বাভাবিকভাবে না দেখতে পারে তাহলে কি হলো? আমার রকমটাই ওই রকম, যে বাস্তব না হলে আমার ভালো লাগে না। যদি কোনো যন্ত্রপাতির মধ্য দিয়ে কিংবা অন্য কোনোভাবে পরিবেশের সকলে মিলে বোধ করতে না পারি, তাহলে খুশি হই না। শ্রী শ্রী ঠাকুরের কাছে কয়েকজন বিজ্ঞানীও বসেছিলেন। তারা কিছুক্ষণ পর নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছু কথা আলোচনা করতে শুরু করলেন। নিউটনের বিজ্ঞানীরা মহাশূন্যে মহাশক্তির আবিষ্কার করে অতি বিস্মিত হয়েছেন। মহাজাগতিক শক্তির প্রভাবে শত শত গ্যালিক্স ও সান গ্যালিক্স নিয়ন্ত্রিত হচ্ছে, সেই সব আলোচনা করতে লাগলেন। এই বিশ্ব নিয়ন্ত্রক শক্তিকে দর্শন শাস্ত্রে বলে লোগাস, খ্রিস্ট ধর্মে বলে মর্তে ভগবানের বাণী, গ্রিকরা বলেন শব্দ। শ্রী শ্রী ঠাকুর এই সব আলোচনা শোনার পর বললেন, লগোস দ্য ওয়ার্ড হ্যাজ বিহেভড ইন্টু লাইফ, blood and flesh, a humble word with behavior in one's life and existence. শ্রী শ্রী ঠাকুর পরে কথাগুলো বুঝিয়ে দিলেন সকলকে দুটি শব্দে, ওয়ার্ড অ্যান্ড বিহেভিয়ার। এর মধ্যে সমগ্র সৃষ্টি তত্ত্বটা বলা হয়েছে। মানুষকে চেনা যায় তার ওয়ার্ড ও বিহেভিয়ার দিয়ে। এই নিয়ে আলোচনা হতে লাগলো বেশ কিছুক্ষণ। পশ্চিমের পড়ন্ত রোদ বড়াল বাংলায় এসে পৌঁছেছে। বাবা বৈদ্যনাথের চরণে দাঁড়িয়ে এমন সময় স্থানীয় পাণ্ডা রামানন্দজি এলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে দেখে আলোচনা বন্ধ করলেন। তারপর মুখের সুপারি ফেলে দিয়ে হাত বাড়িয়ে চরণামৃত গ্রহণ করলেন ও পান করলেন। দিন যায়, কিন্তু ফাল্গুন মাস এসে গেল। ইতিমধ্যে ইস্টার্ন ও কৃষ্টি বান্ধব এর দল আসতে শুরু করে দিয়েছে। এই সময় সর্বভারতীয় হিন্দু মহাসভার বিশিষ্ট নেতা ব্যারিস্টার নির্মলচন্দ্র বন্দ্যোপাধ্যায় এলেন আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের কাছে। তিনি অসুস্থ ও হাড়ের রোগী। শ্রী শ্রী ঠাকুর রন্ধনশালায় তার বাসস্থান ঠিক করে দিতে বললেন বরদাকে। রন্ধনশালায় তার থাকবার ব্যবস্থা হলো। আশ্রমের বিশেষ এক ডাক্তারের তত্ত্বাবধানে রাখলেন তাকে। শ্রী শ্রী ঠাকুর নিজে ঔষধ পথ্যাদির ব্যবস্থা করলেন। নির্মলবাবু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। কয়েকদিনের মধ্যে তিনি প্রত্যহ ঠাকুরের কাছে আসেন, নানা প্রকার আলাপ আলোচনা করেন। বর্তমান দেশের পরিস্থিতি ও রাজনীতির নানা প্রকার সমস্যা নিয়ে
বিশেষ আলাপ আলোচনাই হয় বেশি। নির্মলবাবু বর্তমান সমস্যার সমাধান কি কিছুই খুঁজে পান না। আর্ত হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা জানান। ঠাকুর বলতে থাকেন, 1945 সালে যখন আপনি ও ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয় পাবনা আশ্রমে গিয়েছিলেন, তখনও যা বলেছিলাম আজও সেই কথা বলছি আমি। তখন যদি 25 লাখ পরিবার বাংলায় আনতে পারতেন, তাহলে আজকের মতো এত সমস্যায় জড়িয়ে পড়তেন না। এই কাজটা ঠিক কলম্বাসের টেবিলের উপর ডিম রাখার মতো ছিল। আবার বলতে লাগলেন, এ ফ্রিডম হয়নি, স্বাধীনতা হয়নি, এসব কথা থাক, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন। ভগবান যদি সে মন দেন, তাহলে এই নিয়ে কাজে লাগা যাবে। এসব প্রতিকার হওয়া কঠিন কিছু নয়। আমার মতো অতি সাধারণ লোকের মাথায় যদি এই সব ধারণা আসে, আপনার মতো লোকও খুবই পারবে। শ্রী চট্টোপাধ্যায় মহাশয় ঠাকুরের এই পরিকল্পনার কথা তদানীন্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে তিনি জানাবেন বলে প্রতিশ্রুতি দিলেন। শ্রী ঠাকুর বলতে লাগলেন, প্রকৃতির নিয়ম দেখেছেন? রোগ হলে দেহের শ্বেত রক্তকণিকাগুলো কেমন বেড়ে যায় রোগ শক্তিকে প্রতিরোধ করার জন্যে, দেহের সেই সিস্টেমকে রক্ষা করার জন্যে। সেই রকম আমাদেরও ডিফেন্স ফোর্স বাড়ানো প্রয়োজন। ব্রিটিশকে হাতে রাখা উচিত ছিল, মুসলমানদের আলাদা করে দেওয়া অন্যায় হয়েছে। শ্রী চট্টোপাধ্যায় মহাশয় স্বীকার করলেন, আদর্শ প্রচারের প্রয়োজন আছে। শ্রী ঠাকুরের সঙ্গে সঙ্গে বললেন, তার জন্যই তো দৈনিক পত্রিকার কথা বলি। আমি আপনাদের আগে বলেছিলাম হিন্দু মহাসভার নাম না রেখে আর্য মহাসভার নাম দিতে। হলে এভাবে উৎপীড়ন করছে যারা, তারা করতে পারত না। আর্য বলতে বিশিষ্ট রত্নরাও পড়ে যায়। শ্রী চট্টোপাধ্যায় আর কোনো কথা বললেন না। শ্রী ঠাকুর কিছুক্ষণ চুপ করে রইলেন, বাইরে দূরে তাকিয়ে যেন ভাবতে লাগলেন। তারপর আফসোসের সঙ্গে বললেন, কত লোক আশ্রমে এনে সংখ্যা বৃদ্ধি করলাম, অত্যাচারে আর পারলাম না। আমার পরিকল্পনা মতো কাজ হলো, বাংলা ভাগই হতো না। হলেও বড়জোর আত্রাই, বড়াল ও পদ্মা সীমানা পর্যন্ত ভারতে অন্তর্ভুক্ত হতো। শ্রী চট্টোপাধ্যায় যে কয়দিন আশ্রমে ছিলেন, সে কদিন ঠাকুরের সঙ্গে তার বহু আলোচনা হয়েছিল। ঠাকুর চেয়েছিলেন রাজনীতির মধ্যে একটা সমন্বয় আনতে, নইলে যে কোনো মুহূর্তে বিপদ চলে আসতে পারে। এখন করণীয় কি? ঠাকুর বলেছিলেন, তাদের এক কথা বোঝানো লাগে, বোঝালেই কি বুঝবে বা শুনবে তারা? শ্রী চট্টোপাধ্যায় বলেছিলেন, হ্যাঁ, আমাদের প্রচার করার প্রয়োজন যে ঠাকুর একজন সর্বদ্রষ্টা, সকলের কাছে তার আদর্শ পৌঁছে দিতে হবে। ঠাকুরের ইচ্ছা এখন থেকে ইংরেজদের পক্ষে সুর ধরে চলা, তাহলে রাজনীতির মোড় অন্যরকম হয়ে যেতে পারে। ঠিক বিপদের সময় এসব করতে গেলে তখন কোনো কাজ হবে না। শ্রী চট্টোপাধ্যায়ের ইচ্ছা নয় ঠাকুর রাজনীতির নিয়ন্ত্রক যেভাবে চাচ্ছেন ঠিক সেইভাবে করতে। তার ইচ্ছা নিজের স্বাধীনতা ঠিক বজায় রেখে ইংরেজদের সঙ্গে ঠাকুর যা বলেছেন তাই করতে। ঠাকুর মাথা নেড়ে বললেন, তা হয় না, শুধু ভাবপ্রবণতার উপর দাঁড়িয়ে চললে হবে না। যদি ইংরেজদের আমাদের দিকে টেনে না আনতে পারেন, তাহলে কাজ হবে না। ভারতের পক্ষে যাতে ওরা সব সময় থাকে তার ব্যবস্থা করতে হবে। তা যদি না করেন, তাহলে আমাদেরই ক্ষতি। এরপর একটু চুপ থেকে বললেন, না করলে আমি পূর্বে যা যা বলেছি সব ফলে গেছে, এবারও তাই হবে। নির্মল চট্টোপাধ্যায়ের সঙ্গে শ্রী ঠাকুরের জমিদারি বিলুপ্ত করার প্রসঙ্গেও আলোচনা হলো। ঠাকুর একান্ত জোরের সঙ্গেই প্রতিবাদ করে বলেছিলেন, ওই পরিকল্পনাই ভুল। জমিদারিটা একটা শক্তি, তবে সংস্কারের প্রয়োজন। জমিদারি প্রথা কখনো বিলুপ্ত করা উচিত নয়। ঠাকুর চেয়েছিলেন মালিকানা গণতান্ত্রিক সেমি গভর্নমেন্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। তার মানে গোড়ায় চাই বিধি বিধায়ক, অর্থাৎ শাসনকর্তা। বিধায়ক মানে পরিচালক। বিধি বিধায়ক যারা হবেন তারা যে সন্ন্যাসী হবেন তা নয়, তারা হবেন তত্ত্বাদর্শী বা তত্ত্বদর্শী। কোনো একটা ব্যাপারে মাঝে মাঝে কি হতে পারে
বা শেষটাতে কি হতে পারে সবটা তাদের দৃষ্টির মধ্যে থাকা চাই। তারা হবেন শীর্ষ উপদেষ্টা।